আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে শুরুতেই দেখাচ্ছি গতকালের সন্ধ্যার একটু অংশ। তো সন্ধ্যায় কি নাস্তা খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। তো কে কি কখনো খেয়েছেন ডিম ভাজি দিয়ে মুড়ি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম, তারপরে মুড়ি দিয়ে খাবো। এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, আর তাই আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে আজকে সন্ধ্যায় আমরা এটা খেয়েছি। আজকে সন্ধ্যা না, সরি, গত সন্ধ্যায় এটা খেয়েছি। তো আমি, আমার ভাই আর খান সাহেব আমরা তিনজন খেয়ে নিচ্ছি, কারণ ছেলে হচ্ছে গিয়ে তার নানুর বাড়িতে, যদিও তার নানুর বাড়িতে নেই, মামা মামি আছে, সেখানে গিয়েছে মামতো ভাইকে মানে আহবাবকে সঙ্গ দেওয়ার জন্য, কারণ তার তো পড়ালেখা নাই, পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছে। আর মেয়ে হচ্ছে গিয়ে তার নানুর সাথে ঢাকায় বেড়াতে গিয়েছে। তো বাসায় আমি আর খান সাহেব আর আমার ভাই, ও তো আসছে, কলেজ খোলা ছিল তার জন্য, ও অবশ্য চলেও গিয়েছে। সন্ধ্যা আমাদের সাথে নাস্তাটা খেয়ে তারপরে রাতেরবেলা চলে গিয়েছে। তো ছিল আমের জুস, মানে কাঁচা আমের শরবত করেছিলাম দুপুরে। তো দুপুরে খাওয়ার পর বাকি যতটুকু ছিল সেটাই রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যায় আমরা তিনজন আবার খেয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এই ডিম ভাজি দিয়ে মুড়ি মাখা। কে কে খেয়েছেন জানাতে পারেন এই খাবার, আর যদি না খেয়ে থাকেন প্লিজ খেয়ে নেবেন। খুব টেস্টি হয় আর খুব ঝটপট তৈরি করা যায়, যেই কারো মন জয় করে নিতে পারবেন। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা যেভাবে ডিম ভাজি ঠিক সেভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মানে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখেন কি সুন্দর বিজলি চমকাচ্ছিল, তোকে দেখে তো খুবই ভালো লেগেছিল। খুশিতে আত্মহারা ছিলাম যে আজ হয়তো বা বৃষ্টি হবে। কিন্তু একদিকে বিজলি চমকাচ্ছে, এটা হচ্ছে গিয়ে উত্তর আকাশে, কিন্তু পশ্চিম আকাশে আবার কিছু তারাও দেখা যাচ্ছিল। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানি না বুঝে যাচ্ছে কিনা। আবার দুই একটা তারাও কিন্তু আকাশে আছে। তো ভাবলাম, আমার দাদি সবসময় বলতো আকাশে তারা থাকলে বুঝতো যে পরের দিন বৃষ্টি হবে না। তো সেটাই করতো, বলতো যে দেখ আকাশে তারা আছে কিনা, রাতের বেলা বলতো। তো দেখতাম, তখন বলতো যে না, আগামীকাল রৌদ্র হবে। তো বিজলি চমকা ছিল, আবার তারা দেখে ভেবেছিলাম, মানে একবার ভেবেছিলাম বৃষ্টি হবে, আবার ভাবছি বৃষ্টি হবে না। তবে হালকা বাতাস ছিল, তো ভাবছিলাম বৃষ্টিটা হয়তো বা হয়েই যাবে, কিন্তু আর হলো না। তবে ফেসবুক, ইউটিউব অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, শান্তির বৃষ্টি, রহমতের বৃষ্টি। আল্লাহ রহমত দান করেছেন, হয়তো আমাদের উপরেও রহমত বর্ষণ করবেন, সেই অপেক্ষায় রইলাম। তবে আজ সন্ধ্যায় তুলনামূলকভাবে গরমটা মনে হচ্ছে আমার কাছে একটু কমই লাগতেছে। বুঝতেছি না, নাকি রান্নাঘরে যাই নাই তার জন্য হয়তো আমার কাছে গরম লাগতেছে না, জানি না। এই মুহূর্তে কেউ আছেন কি না, প্লিজ যদি থেকে থাকেন বাকি অংশটুকুও দেখে যান, আশা করছি ভালো লাগবে। আর একটা লাইক না দিয়ে থাকলে প্লিজ এখন লাইকটা দিয়ে দেন। আপনার একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। আর এদিকে আমি ভয়েস ওভার করতেছি, আর মাইকিংয়ের শব্দ শোনা যাচ্ছে, যেহেতু সামনে ইলেকশন, তাই হয়তো বা স্লোগান বা যাই হোক কিছু একটা দিচ্ছিল, তার জন্যই। তো আমি আজকের অংশে চলে এসেছি। আমি প্রথমে দেখতে পেলে আম বের করে নিয়েছি, তো ওই আমগুলো কিনে এনেছিল, তো সেগুলো কেটে নেব, সবগুলোই কেটে রেখে দেবো, হয়তো কিছু ফ্রোজেন করব, আর বাকিটা হচ্ছে গিয়ে কিছু জুস করব। তো ফ্রোজেন অবশ্য করব এই জন্যেই, এই গরমেই খাওয়ার জন্যেই করব, আগামী বছরের জন্য রাখতেছি না। এই বছর আমের জুসটা প্রচুর খাওয়া হচ্ছে, খান সাহেবের মনে হয় খুবই ভালো লাগতেছিল, কারণ একটু টকটক ঝাল নোনতা সব মিলিয়ে, তো তার জন্য হয়তো বা। তো আমগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে রান্নার করে নিচ্ছি, ভাত আর করলা ভাজি করে নিচ্ছি। তবে আজকের রান্না ওটাই ছিল, কারণ আগের তরকারি ছিল। গতকাল তো আমার ভাই সারাদিনে খাবার খায় না, তো সেই তরকারি ছিল, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো আগের তরকারি আর হচ্ছে গিয়ে করলা ভাজি, এটা দিয়ে আমাদের দুপুর রাত্রে হয়তো বা খাওয়া হয়ে যাবে। তো দুপুরে তো খেয়েছি, ইনশাল্লাহ রাতেও হবে। আর এদিকে আমি করলা ভাজি করার ফাঁকে ফাঁকে একটু একটু নেড়েও দিচ্ছি, আবার হচ্ছে গিয়ে আমগুলোও ছিলে নিচ্ছি। তো আমগুলো ছিলতে আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেল। তারপরে বেড়ে নিলাম, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম করলা ভাজিটার কেমন হলো। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, একটু কেমন জানি মুচমুচে টাইপ হয়েছিল, আর এই করলাটা তেমন একটা তিতা লাগে নাই, তার জন্য মনে হয় বেশি ভালো লেগেছিল। তাই তো আমগুলো ছিলা শেষ, আর এই বাকলগুলোকে মানে ধরতেছিলাম, আর খান সাহেবকে বলতেছিলাম, এতগুলো বাকল ফেলে দেবে, এটাকে দিয়ে যদি কিছু করা যেত। তো উনি আমাকে বলতেছিল, তুমি এসব কী বলতেছো, এটা দিয়ে কিছুই করা যাবে না,
না, ফেলে দাও। তো ফেলে দিলাম। আর তারপর আমগুলো ধুয়ে নিচ্ছি, দাটাও ধুয়ে নিচ্ছি, বাটিটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমগুলো আবার স্লাইস করে নেব, একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই যে আম কাটতেছি, আমার কিন্তু একটু লবণ মরিচ দিয়ে খেতে ইচ্ছা করতেছে না। যখনই লবণ মরিচের কথা মনে পড়তেছে তখনই মনে হচ্ছে যেন আমার পেট জ্বলতেছে। কেন জানি এখন আর এসব ঝাল ঝোল খেতেই পারি না, কিন্তু আগে একটু কিছু যদি টক জাতীয় থাকতো কতগুলো আমার লবণ মরিচ খেতাম, সেই কথাটা চিন্তা করলেও এখন পেট জ্বলে। কি তো এবার আমগুলো কেটে নেই, আর পেট জ্বলাজ্বলি বাদ, কারণ আম তো আর লবণ মরিচ দিয়ে খাবো না। আর কিন্তু আমার এই আমের জুসটা খেলেও আমার পেট জ্বলে, কেন ঠিক বুঝতেছি না, হয়তো বা টকেই আমার বেশি প্রবলেম, এই জন্য হয়তো বা। তো আমটা কাটতে গিয়ে দেখি যে ভিতরে একেবারে পোকার বাসা। তো উপর দিয়ে বলে না যে ফিটপাট, ভিতর দিয়ে সদরঘাট, সেই অবস্থায় হয়ে গেল। উপর থেকে একটু বোঝা যাচ্ছিল না যে ভিতরে অবস্থা। কিছু মানুষও আছে যাদের চেহারা দেখলে বা কথা শুনলে মনে হয় না যে তাদের ভিতরে বিষ থাকে। তো ঠিক তেমনই আমগুলোর অবস্থা। তো অনেকে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, খুব পরিপাটি দেখতে হয়, কিন্তু ভিতরে তার মনের মধ্যে যে কী ধরনের বিষাক্ত জীবাণু থাকে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমটাকে দেখে সেটাই মনে পড়লো। আর ছোটোবেলায় আরেকটা কথা মনে পড়ে গেল, যে আমরা যখন চালতা বা আম খেতাম, তো ভিতরে পোকা হলে বলতাম যে পোকা অংশ খেলে নাকি সাঁতার পারে। তো আসলে আমি যখন সাঁতার পারতাম না, এখনও ভালো পারি না, তো পারতাম না, তখন ভাবতাম যে আসলেই মনে হয় পোকার বাসা খেলে সাঁতার শেখা যায় আর কি। তো আর এটাও ভাবতাম যে আমি পোকার বাসা খাই না, এই জন্যে আমি সাঁতার পারি না। তো সেই কথাটাই মনে পড়তেছিল, ছেলেবেলার কথাটা মনে পড়ে গেল। তো অনেক কথাই আসলে কোনো কার্যক্ষেত্রে বা কোনো কাজ করতে গেলে একটা জিনিসের সাথে রিলেটেড অনেক কথাই মনে পড়ে যায়, যা অতীতে ঘটে থাকে আর কি। তো এই তো আমগুলো কাটা শেষ আমার। এবার আমি জুস করে নেব, আর গিয়ে বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেব। তো আস্তে আস্তে রেখে রেখে খাবো আর কি। আর রেখে দিলে হয়তো বা আমগুলো নষ্ট হয়ে যেত, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে হয়তো নষ্ট হয়ে যেত এই আর কি। তো এই তো দুইটা বক্স বের করে নিলাম। তো এই দুইটা বক্সে রাখার পর যতটুকু থাকবে সেটা দিয়ে আমি জুস করে নেব। তো গত বছরও অনেক আম রেখে দিয়েছিলাম, তখন অবশ্য আম ছিল, আর আমগুলো দিয়ে কী করব তার জন্য ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। ভাবছি পরে হয়তো বা লবণ মরিচ মেখে খাওয়া যাবে বা জুস করে খাওয়া যাবে, কিন্তু এই আমটার যে এত কদর হবে কখনোই চিন্তা করি না। আর আমাদের বাসায় কখনোই আম কেনা হয় না, কারণ আমার শ্বশুরবাড়িতে প্রচুর আম গাছ আছে, আর আমার বাবার বাড়িতেও আম গাছ আছে। শ্বশুরবাড়ি থেকে যদিও কাঁচা আম আনা হয় না, কারণ কে আনবে, আর ভাগের জিনিস আনতে গেলে ঝামেলাও হয় তার জন্য। আর পাকা আম হয়তো বা ভাগে যে কটা পাই সেটা নিয়ে আসে, এই যে আর কি। আর বাবার বাড়ি থেকে তো ভাগ হয় না, কারণ আমি একটাই মাত্র মেয়ে ওই বাড়ির, আর তার জন্য আমার বেলায় কোনো ভাগাভাগি হয় না। যতটুকু যা হয় সব থেকেই আমি ভাগ পেয়ে যাই, অল্প হলে অল্প থেকে, বেশি হলে বেশি থেকেই। তো এই তো আমি কিন্তু বাকিটা যতটুকু রেখে দিয়ে বাকিটা দিয়ে জুস করে নিয়েছিলাম। তো প্রথমে বিট লবণ আর চিনি দিয়ে আমটাকে বিট করেছি, দেখলাম যে একটু একটু থেকে গিয়েছে আস্তে আস্তে। তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে বিট করে নিলাম, আর ঢাকনাটা ফেলে দেবো কেন, সেটাও ধুয়ে তো ঠান্ডা পানি মিশিয়ে নিলাম। এবার ডকাডক বা ডকডক করে খেয়ে নেবো এই আর কি। তো চিনির পরিমাণটা একটু মনে হচ্ছিল বেশি হয়ে গেছে, তা আমার কাছে একটু চিনি ছিল হলে ভালোই লাগে। তবে আপনাদের কাছে যদি লেবু থাকে তো লেবুর রস দিয়ে দিবেন। তো বাসায় লেবু ছিল, কিন্তু আমি বিরক্তির জন্য আর লেবুটা দিলাম না শরবতের সাথে। আর এটার সাথে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয়। তো সে শরবতের পর্ব শেষ, এবার চলে আসি কিছু সিমের বিচি ভাজবো। তো আমাদের দাদি, মা, কাকিরা যেভাবে আর কি সিমের বিচিটা ভাজতো আমি সেভাবেই ভেজে নিচ্ছি। তো আমি ছাই দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা কে কী দিয়ে ভাজেন জানাবেন। তো আমি অবশ্য সবসময় আমার আম্মাকে বা আমার দাদিকে এভাবেই ভাজতে দেখতাম, তার জন্যই সেভাবে ভেজে নিচ্ছি। আর এই সিমের বিচিটা দিয়ে একটা কাঁঠাল নিরামিষ রান্না করব, সেটা যেদিন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছাই দিয়ে ভাজতে গেলে কিন্তু এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু উড়ে অনেক, আর আমার তো হাঁচি শুরু হয়ে গিয়েছিল, কারণ নাকের মধ্যে মনে হচ্ছে যেন কেউ সুড়সুড়ি দিচ্ছিল, তার জন্য। তো এই তো ভেজে নিচ্ছি, আর টুকটুক করে ফুটে উঠতেছে। তো আমার মনে হয় একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। আর এই প্রথম আমি সিমের বিচি ভেজে আবার এটাকে পরিষ্কার করেছি, কারণ কখনো আমার এটা করা হয় না। তবে দেখেছি আমার মাকে, আমার দাদিকে বা আমার শ্বশুরবাড়িতে যখন গিয়েছি সেখানেও দেখেছি যেভাবে এটাকে পরিষ্কার করে, তার জন্য এটা আমিও করে নিচ্ছি। তো এটার জন্য লাগতেছে দেখেন একটা চালের বস্তা লাগতেছে।
লাগতেছে, একটা পুতা লাগতেছে। আর তারপরে এই যে কীভাবে করে নিচ্ছে সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। তো এইভাবে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আর বেশি একটা ভাঙেও না, ধুভাঙ্গা হয়ে যায় আর কি। আর এই তো আমি আস্তে আস্তে এক হাত দিয়ে ঘষে ঘষে নিচ্ছি, কারণ সালাটা খুব নড় ছিল তার জন্য। তো এইভাবে পুরোটাই আমি করে নেব। তারপরে দেখতে পেলাম যে না, খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে, তার মানে আমি পেরেছি। তো সবগুলো সিমের বিচি আর করি নাই, কারণ 1 কেজি এনেছিল, তো অল্প কয়েকটা করেছিলাম, মানে ফার্স্ট টাইম তো ভাবলাম যদি না হয় তার জন্য আর কি অল্প দিয়েই একটু মানে পরীক্ষা করে নিচ্ছিলাম পারি কিনা। তো ঠিকই আমি পেরেছি। আসলে মানুষ চাইলে সব কিছু পারে, আমিও পেরেছি। তো এই কাজটা আসলে প্রথমবারের মতো হয়ে গেছে, মানে আমার জন্য আর কি, আর কখনো করা হয় নাই। তার জন্যই মনে হয় একটু সিমের বিচিটা কখন ভাজা মানে পারফেক্ট হবে সেটা হয়তো আমি বুঝতে পারি নাই। তো একটু বেশি হয়ে গিয়েছিল ব্রাউন কালারটা, তো আর একটু হালকা ভাজা হলে ভালো হতো। তবে যাই হোক, খারাপ হয় নাই, আমি নিজের ডোল নিজেই পিটাচ্ছি, খারাপ হয় নাই। নিজের কাজ নিজে করেছি, নিজের মতো করে করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই লেগেছে আর ভালো হয়েছে। তারপরে আমার কিন্তু কুলা আছে, তো কুলাটা আর নামালাম না, আমি ডালনাতে করে একটু একটু ঝেড়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ঝাড়তেও পারি, কোনো কাজে এখন আর মানে নিজের অপারা নয় আর কি, অপারা না পারা কি বলে কি জানি, যাই হোক সব কাজই পারি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। তো আমিও চাচ্ছিলাম আমার মেয়েটা এমন হবে, জানি না হবে কিনা, দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আমার আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আর আল্লাহকে একটু বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহ যেন আমাদের প্রতি একটু সহায় হন। কারণ যেভাবে এটা এক ধরনের দুর্যোগ, যে গরম পড়তেছে, কত মানুষ যে মারা যাচ্ছে তার কোনো হিসাব নাই গরমে। আর অনেকে তো, আমরা তবুও তো ফ্যানের নিচে বসতে পারি, কিন্তু অনেকের দেখা গেছে যে মাথার উপরে চাউনি এটাই নেই, তো সে আর কিভাবে এই গরমের সাথে মোকাবেলা করবে। তো আল্লাহ সবার উপর সহায় হোক, আর আমার সাথে আমার উপরে যেন সহায় হয়, আর সবাই যেন খুব শান্তিতে থাকতে পারে, সেই দোয়াই একে অপরের জন্য করব। আর সবাই বেশি বেশি পানি খাবেন, তরল খাবার তো অবশ্যই খাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।